আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জমির মালিকানা অর্জনের শুধুমাত্র 7টি আইনগত পদ্ধতি আছে। এর বাইরে অন্য কোনোভাবে যদি আপনি জমির মালিকানা গ্রহণ করেন তাহলে কিন্তু সেটি আইনানুগভাবে বৈধ হবে না, বাতিল হয়ে যাবে। তো আমরা শুধু এই 7টি জমির মালিকানা অর্জনের পদ্ধতি বলবো। এর বাইরে আপনার অনেকভাবে অনেকগুলো দলিল আমাদেরকে দেখান, স্যার দেখেন তো এটা আমি সিন্ধুকে পেয়েছি, এটা আমার দাদার সিন্ধুক থেকে বের হয়েছে, এটা আমার বাবা দিয়ে গেছে, এটা করেছি পাশের বাড়ির লোকজনের সাথে, এখানে আমাদের সবারই সিগনেচার, এখানে 100 জন সাক্ষী আছে। 100 কেন, 2000 লোকের সাক্ষী থাকলেও এই দলিল টিকবে না, কারণ এটা আইনগতভাবে বৈধ না। আইনগতভাবে বৈধ হতে হলে এই 7টা ক্যাটাগরির মধ্যে পড়তে হবে। সেই 7টা ক্যাটাগরি কি? প্রথম হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেতে হবে। যদি জমিটা আপনার বাবা, চাচা, আপনার হচ্ছে মা, নানা, নানি, ভাই, বোন এদের কেউ মারা যায়, মারা যাওয়ার পর উত্তরাধিকার তৈরি হয়। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, জিজ্ঞেস করেন যে আমার হচ্ছে ছেলে নাই, তো সেক্ষেত্রে আমি হচ্ছে জমিগুলো যদি দিয়ে যাই, আমার ভাতিজাদের না দিয়ে তখন কি, বা আমার ভাইদের না দিয়ে তখন কি আমার মেয়েরা আমার মৃত্যুর পর মালিক হবে কিনা? অবশ্যই হবে, কারণ ওয়ারিশান তৈরি হয় মৃত্যুর পর। সুতরাং বেঁচে থাকা অবস্থায় আপনার সম্পত্তির মালিক আপনি। আপনি যদি আপনার পুরো অংশ কাউকে হেবা করে দেন, 5টা ছেলেমেয়ের মধ্যে একজনকে দেন, বা আপনি 5 জনকে না দিয়েও যদি বাইরে বিক্রি করেন, আইনগতভাবে কোনো রকম কোনো সমস্যা নাই। অনেকেরই প্রশ্ন থাকে যে না, সে সব সম্পত্তি বিক্রি করতে পারে না, এটা করতে পারে না, ওটা করতে পারে না। এগুলো সমস্ত ভুল ধারণা। শুধুমাত্র ওসিয়তের ব্যাপারে, মানে মুসলমানদের যে উইল, সেটা শুধু করতে পারে যে 3 ভাগের 1 ভাগের বেশি করা যাবে না, তখন সেটা মৃত্যুর পর কার্যকর হবে। এটা ছাড়া বাকি কোনো কিছুই তাকে হেবাবিল বা তার বিক্রয়, তার বিনিময়ের ক্ষেত্রে তাকে বারিত করবে না, আটকাবে না। তারপর ক্রয় বিক্রয় সূত্রে, আপনি কারো কাছ থেকে জমি কিনলেন, এটা আপনার ফ্যামিলির মধ্যে হতে পারে যাদের সাথে উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার কথা আছে, আবার ফ্যামিলির বাইরেও হতে পারে। মানে আপনার বাবা আপনার কাছে একটা জমি বিক্রি করলেন, আপনার বোন বিক্রি করলেন, আপনার হচ্ছে খালা বিক্রি করলেন, আপনার দাদা বিক্রি করলেন, নানা বিক্রি করলেন, আপনি বিক্রি করলেন, এগুলো উত্তরাধিকারের মধ্যেও বৈধ, বিক্রি হতে পারে না হতে পারে। অনেকে আবার খরচ বাঁচানোর জন্য কি করে, যে আমি আমার ভাইয়ের কাছ থেকে জমি কিনে নিলাম বা বোনের কাছ থেকে জমি কিনে নিলাম, আমি হচ্ছে হেবা করে নিলাম, আমি সাফ কবলা করলাম না, কারণ সাফ কবলা করতে গেলে খরচ বেশি, হেবা করলে খুবই সামান্য খরচ। হ্যাঁ, এটাও আইনগতভাবে বলতে কোনো সমস্যা নেই। আপনি যদি টাকা দিতে চান তাকে গোপনে দিয়ে তার কাছে হেবা করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে হেবা বিলেরও আবার কিছু নিয়মকানুন আছে, এই বিষয়ে আমরা কনসালটেশন দিয়ে থাকি। সঠিকভাবে না হলে হেবা কিন্তু টিকবে না। এই বিষয়ে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করলে আমরা কনসালটেশন দেবো। তো সেভাবে আপনাকে আইনগতভাবে হেবা বিলটা করে নিতে হবে। তারপর আদালতের রায়ের মাধ্যমে আপনি যদি কোনো জমির মালিকানা পেতে চান, সেক্ষেত্রেও যে একটা জমি নিয়ে আমাদের মধ্যে ক্যাসাল চলতেছে পাশের বাড়ির লোকের সাথে, অথবা আমার চাচাদের সাথে, অথবা আমার হচ্ছে বোনদের সাথে, কারোর সাথে, তখন আমি আদালতে মামলা করলাম, 2 বছর 3 বছর পর আমি আদালতের মামলার রায়টা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আদালতের রায়ের এই কপিটা আপনি হচ্ছে দিয়ে ডিগ্রি মূল্যে আপনি জমির মালিক হতে পারবেন। সেক্ষেত্রে এই রায়টা যদি সাব রেজিস্ট্রারকে দেয়, সাব রেজিস্ট্রার আপনাকে দলিল করে দিবে রায় মূল্যেও। তো এটাও একটা পদ্ধতি জমির মালিকানা পাওয়ার। অন্যভাবে হস্তান্তরিত দলিল, আরও অন্যান্য আইনগতভাবে হস্তান্তর দলিল, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নিটা কি? যে হচ্ছে আপনার বোন লন্ডনে আছে, সে বলে যে আমি তো দেশে যেতে পারতেছি না, তো আমি কনসুলেটরের মাধ্যমে, আমি অ্যাম্বাসির মাধ্যমে তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম। এটারও একটা পদ্ধতি আছে। কেউ বিদেশে থেকেও জমি বিক্রি করতে পারে। যদি সে বিদেশে থাকে, আপনার এখান থেকে কাগজপত্র যাবে, তার ওখানে কনসুলেটরের সামনে সিগনেচার করে দেবে, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় আসবে, পররাষ্ট্র মন্ত্রণালয়টা আবার একটা সত্যায়িত করে দেবে, সেখান থেকে ডিসি অফিস হবে, সেখান থেকে আপনি সাব রেজিস্ট্রারের কাছে নেবেন, তখন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি পেলেন। অথবা যদি কেউ দেশে থেকেও পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চায়, যে না আমি দেশে আছি, আমার অনেক কাজকর্ম, বা আমি করতে চাই না, আমার ছেলেকে বা ভাগিনাকে বা ভাগ্নিকে, বা আমি হচ্ছে মেয়েকে, বা আমার ফ্যামিলির বাইরে কাকে পাওয়ার অফ অ্যাটর্নি মুক্তার নামা দিলাম, সে আমার সমস্ত কিছু বেচা কেনা বন্ধক সমস্ত কিছু করতে পারবে, এটা আমি দিয়ে দিতে পারবো। এটা আবার 2 রকমের হয়, একটা হচ্ছে অস্থায়ী, একটা স্থায়ী। অস্থায়ী মানে কি, আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম, যখন ইচ্ছা তুমি যখন ফেরত নিতে পারবো, যতক্ষণ পর্যন্ত ফেরত নিলাম ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে এটার ক্ষমতার মালিক। আবার যখন ফেরত, আরেকটা হচ্ছে স্থায়ী, সেটা হচ্ছে একবার দিলে এটা ফেরত নেওয়া যায় না, সে যে কোনো কিছু করতে পারে, এটা দিয়ে সে জমি বেচা কেনা বন্ধক বিনিময় আবাস সব কিছু করতে পারে। তো এটাও একটা আইনানুগ পদ্ধতি। তারপর লিজ বা ইজারা। লিজ বা ইজারা মূল্য আপনি জমির মালিক হতে পারেন, এটা সরকার থেকে নিতে হয়। লিজ বলতে এটা 10 বছরের জন্য লিজ হয়, 50 বছরের জন্য লিজ হয়, 99 বছরের জন্য লিজ হয়। বেশিরভাগ জমি 99 বছরের জন্য লিজ হয়। এগুলো সরকারের কাছ থেকে আপনার বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন জায়গার জমি বিভিন্ন মিলে, কোনো সরকার আপনার কাছ থেকে হয়তো কোনো জমির দাম 10% নেবে, কোনো জায়গায় 50% নেবে, কোনো জায়গায় 100%ই নেবে, কোনো জায়গায় ফ্রিও দিবে। এগুলোর অনেক ভিডিও আমরা করেছি এই চ্যানেলে, যে কীভাবে আপনি খাস জমি বন্দোবস্ত পেতে পারেন, একদম বাড়ি ঘর করার জন্য বা
কৃষি খামার করার জন্য অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য কর্পোরেটের জন্যও আপনি খাস জমি বন্দোবস্ত নিতে পারেন। এই বিষয়ে কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তারপর ইজারাটা কি? ইজারাটা হচ্ছে সরকারের কাছ থেকে আপনি একটা হাট ইজারা নিলেন, একটা খাল ইজারা নিলেন, একটা ঘাট ইজারা নিলেন। ইজারা নিলেন সরকার আপনার কাছ থেকে একবারে ধরেন 5 লক্ষ টাকা নিল, তারপর আপনি 1 বছর যাবত ওই ঘাট থেকে যত টাকা আসে, ওই হাট থেকে যত টাকা আসে, একটা হাট ভালো হাট 5 কোটি 10 কোটি টাকা ইজারা হয়, সরকার একবারে 5-10 কোটি টাকা নিয়ে নিল, আপনি হচ্ছে ওখানে 10 কোটি টাকা দিয়ে ইজারা নেওয়ার পর আপনি ব্যবসা করে 15 কোটি টাকা করলেন, 5 কোটি টাকা প্রফিট করলেন। এটা আপনি ওই যে মুরগি বেচা কেনার সময়, ছাগল বেচা কেনার সময়, গরু বেচা কেনার সময় 500, 300, 1000, 700 বিভিন্ন হাটে বিভিন্ন রকম রেট, এই রকমের ইজারাদাররা টাকা নিয়ে এটা লাভ করে। এই ধরনেরও পদ্ধতি আছে। তো তারপর হচ্ছে বিনিময়। বিনিময় কি? এটাকে বলে এওয়াজ বলে। মানে আমার একটা জমি আছে আমার বাড়ির সাথে, যেটার মালিক আমি না, আর একজন ওই লোকের কাছাকাছি এলাকাতে আবার আমার একটা জমি আছে, সেটার মালিক সে না আমি। আমার জমি অন্যের বাড়ির কাছে, অন্যের জমি আমার বাড়ির কাছে। তখন আমি চিন্তা করলাম যে হচ্ছে এটা বিনিময় করি, এওয়াজ করি। হলে হবে কি যে হচ্ছে না, আমি আমার বাড়ির কাছে যেটা আছে সেটা নিলাম, আর উনি আমারটা নিল। তো সেক্ষেত্রে এটাকে আওয়াজ বদল দলিল বলে। এটাও আইনগতভাবে স্বীকৃত। তবে আমরা যতগুলো দলিলের কথাই বলতেছি, এগুলো কোনোটাই আপনারা যে ঘরে বসে ঘরোয়াভাবে জমি দলিল করলেন, নিজেরাই রাখলেন, সব সিগনেচার দিলেন, সাক্ষী নিলেন, স্টাম্প দিলেন, নোটারি পাবলিক করলেন, কোনো কিছুই কাজে আসবে না যদি না সাব রেজিস্টার অফিসার কর্তৃক এটা সাইনকৃত হয়। আপনি কোনো দলিল আইনগতভাবে বৈধ করতে গেলে অবশ্যই এটা সাব রেজিস্টারে ফেলতে হবে, তাছাড়া কোনো রকম কোনো মূল্য নাই। তারপর দান দলিল। দান দলিলটা কি? দান দলিলটা হচ্ছে হেবাবিল আওয়াজের পরের ধাপ। এটা কি? যে হচ্ছে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি কাউকে একটা জমি দান দিলাম, দান করে দিলাম, সেক্ষেত্রে এটার কিন্তু খরচটা হেবাবিলের চেয়ে একটু বেশি হবে, এটাও আপনি দিতে পারেন, আইনগতভাবে বৈধ। তারপর উইল বা ওসিয়ত। উইল হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে তার মৃত্যুর পর কার্যকর হবে, যে আমি আমার সম্পত্তি এত অংশ দিয়ে দিলাম, আমার মৃত্যুর পর কার্যকর। আর ওসিয়তও সেম জিনিস, তবে এটা মুসলমানের জন্য। মুসলমান হচ্ছে এটা ওসিয়ত করে দিল যে এই জমিটা আমার মৃত্যুর পর আমার এই ছেলে পাবে, এই জমিটা এই পাবে, এই জমিটা এই পাবে, দুইজনকেও দিতে পারে, একজনকেও দিতে পারে, সবাইকে দিতে পারে, তার যেটা ইচ্ছে। তবে মোট সম্পত্তির 3 ভাগের 1 ভাগের বেশি হওয়া যাবে না। তারপর হেবাবিল আওয়াজ। হেবাবিল আওয়াজটা কি? হেবাবিল আওয়াজ হচ্ছে আপনি আপনার ফ্যামিলির 14 জন ব্যক্তির মধ্যে হেবাবিল আওয়াজ করতে পারেন। যেমন আপনার ছেলেকে দিতে পারেন, মেয়েকে দিতে পারেন, স্ত্রীকে দিতে পারেন, আপনার স্বামীকে দিতে পারেন, আপনার বাবাকে দিতে পারেন, মাকে দিতে পারেন, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে। এই ধরনের লোকজনের মধ্যে আপনি সম্পত্তি অল্প টাকায়, খুবই কম টাকায়, 5-10 হাজারের মধ্যে আপনি হচ্ছে এটা এক্সচেঞ্জ করতে পারেন, দিতে পারেন। কাউকে হচ্ছে বিনিময় না, এটা আপনি হচ্ছে একবারে দিয়ে দিতে পারেন। তবে এটা বৈধ করার ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে, এগুলো পালন করতে হবে। এই ভিডিওতে এগুলো আমরা আলোচনা না করি, কনসালটেশন লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তো এটা আপনি হচ্ছে হেবাবিল আওয়াজ করে দিতে পারেন। তখন এটার অনেকেই ওই যে বললাম যে একটু আগে যে খরচ বাঁচানোর জন্য জমি কেনা বেচাই হয়েছে নিজ ফ্যামিলির মধ্যে, তবে খরচ বাঁচানোর জন্য হেবাবিল আওয়াজ করে এটা করতে পারেন। তবে শ্বশুর হয়ে ছেলের বউকে দেওয়া যাবে না, আবার ছেলের বউ হয়ে শ্বশুর শাশুড়িকে দেওয়া যাবে না, এগুলো করতে হবে। চাচা হয়ে ভাতিজাকে দেওয়া যাবে না, ভাতিজি বা ভাতিজা হয়ে বা চাচাকে বা জ্যাঠাকে দেওয়া যাবে না, শুধুমাত্র নিজ ফ্যামিলির ভিতর দিতে হবে। তারপর ওয়াকফ। ওয়াকফ হচ্ছে মুসলমানদের জন্য। কেউ কোনো ব্যক্তি যদি মনে করে আমার অনেক সয় সম্পত্তি আছে বা আমার অল্পই আছে, এইটা আমি মসজিদের জন্য, তারপর হচ্ছে মাদ্রাসার জন্য, ঈদগাহ মাঠের জন্য, আল্লাহর উদ্দেশ্যে, ইসলামের জন্য আমি এই সম্পত্তিটা দিয়ে দিলাম। যখন এটা দিয়ে দিল তখন এই সম্পত্তিটা কেউ বেচা কেনা করতে পারবে না, তবে ওই সম্পত্তিটা থেকে যে আয় আসবে, লাভ আসবে, রোজগার আসবে, সেটা সে ওই মসজিদে, এতিমখানায়, মাদ্রাসায়, ঈদগাহ মাঠে ব্যবহার করতে পারে। আবার তিনি হচ্ছে তারা ওই জায়গায় নতুন করে যে একটা জায়গা দিচ্ছে, আমাদের মসজিদটা ছোটো ছিল, আমরা ওখানে গিয়ে মসজিদটা বড় করলে ওই জায়গায় কোনো অবকাঠামো করতে পারে, মানে ধর্মীয় উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কিছু দিলে সেটাকে বলে ওয়াকফ। আর একটা হচ্ছে দেবত্বর সম্পত্তি। এটা হচ্ছে হিন্দুদের জন্য, এটা মুসলমানদের জন্য নাম ওয়াকফ, হিন্দুদের জন্যটার নাম হচ্ছে ওয়াকফ। ওয়াকফ হচ্ছে হিন্দুরা তাদের দেবতার সন্তুষ্টির জন্য, মন্দিরের জন্য, তাদের দেবতার জন্য, তাদের কোনো খেদমতের জন্য, ঠাকুররা যেন ঠিকমতো ওখান থেকে পয়সাপাতি পায় বা তাদের মন্দির সম্প্রসারিত হয়। এক কথায় হচ্ছে মন্দিরের বা হিন্দুদের ধর্মীয় কাজে ব্যবহারের জন্য এটা যে ব্যক্তি, হিন্দু ব্যক্তি দিয়ে দিবে তাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। এগুলো বাদে সম্পত্তি হস্তান্তরে আর কোনো তেমনই বৈধ উপায় নাই। মোটামুটি এগুলোর বাইরে কোনো কিছু করলে সেগুলো কিন্তু আপনাদের টিকবে না। সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আল্লাহ হাফিজ।